নমস্কার। আজকে আমরা ইতিহাস পরিক্রমার তরফ থেকে আজকে আমরা যে WBCS যেটা 19/6/2000 রবিবার দিন লাস্ট রবিবার দিন 19/6/2022 পরীক্ষাটা হলো, সেই পরীক্ষায় WBCS এর ইতিহাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখান থেকে প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতি এবং আমাদের যে স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, সেই জাতীয়তাবাদী আন্দোলন থেকে সর্বসাকুল্যের মোট 50টি কোশ্চেন আসে। সেই 50টা কোশ্চেন ইতিহাসের বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা এই প্রশ্নগুলোর উত্তর কি হবে দেখে নেব। আমাদের কাছে যে সেটটা আছে সে সেটটা বুকলেট সিরিজটা সেটা সি, অর্থাৎ এই সি গ্রুপের প্রথম যে প্রশ্নটা ইতিহাসে এসেছে তার নাম হলো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলো হরি সেন। আমরা এটা সকলেই জানি। এলাহাবাদ প্রশস্তির রচনা করেন হরি সেন। এরপর যে দ্বিতীয় প্রশ্নটা এসছে সেই দ্বিতীয় প্রশ্নটা হলো নবজীবনের সম্পাদনা করেন কে। এর উত্তর হবে গান্ধীজি। নবজীবন পত্রিকাটি সম্পাদনা করেন গান্ধীজি। এটা একটা গুজরাটি পত্রিকা, গুজরাটি ভাষায় প্রকাশিত হতো। এটা প্রকাশিত হয়েছিল 7ই সেপ্টেম্বর, প্রথম 7ই সেপ্টেম্বর 1919 সাল। এই 7ই সেপ্টেম্বর 1919 সাল থেকে প্রথম গান্ধীজি গুজরাটি ভাষায় নবজীবন পত্রিকাটি সম্পাদনা করেন। তো এর পরের প্রশ্নে আমরা চলে যাব। আমরা এর পরের প্রশ্ন যেটা আছে যে কোন সুলতান ইক্তা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানাত ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন। এটার উত্তর হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। কারণ ইলতুৎমিশ প্রথম ইক্তা প্রথা প্রচলন করেছিলেন, সৈন্য প্রথা এবং মুদ্রা ব্যবস্থা। তার যে মুদ্রা ব্যবস্থা, যে রূপার মুদ্রা তার নাম ছিল টঙ্কা। আর তামার মুদ্রার নাম ছিল জিতল। অর্থাৎ তিনি ইক্তা প্রথা, সৈন্য প্রথা এবং মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন। এর পরের প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্নটি, র্যাডক্লিফ লাইন যে দুটো দেশের সীমানা নির্দেশ করেছে সেটা হলো ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইনটা হয়েছিল। এটা কচ্ছের রান থেকে জম্মু পর্যন্ত। এটা ছিল কচ্ছের রান থেকে জম্মু পর্যন্ত এই বর্ডারটা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এটা হয়েছিল 17ই আগস্ট 1947। এটা হয়েছিল 17ই আগস্ট 1947 সাল। তো এটা 17ই আগস্ট 1947 সালে র্যাডক্লিফ লাইনটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের সীমানার মধ্যে। আমরা পরের প্রশ্ন চলে যাব যে অশোকের শিলালেখায় উল্লিখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি। অর্থাৎ এই প্রশ্নটা একটু জানতে হবে ভিতরে, যেমন অ্যান্টিওকাস টু সিওস, টলেমি টু, অ্যান্টিওগোনাস, আলেকজান্ডার। অ্যান্টিওকাস টু সিওস ইনি ছিলেন সিরিয়ার রাজা। দ্বিতীয় টলেমি ছিলেন মিশরের রাজা। অ্যান্টিওগোনাস ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা। আলেকজান্ডার ছিলেন এপিরাস বা কোরান্থের রাজা। তো আমাদের উত্তরটা হবে অপশন এ, অ্যান্টিওগোনাস টু থিওস, অর্থাৎ তিনি ছিলেন সিরিয়ার রাজা। আমরা এর পরের প্রশ্নে চলে যাব যে নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রা যন্ত্র আইন অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন। এই প্রশ্নটা আমার কাছে একটু ক্লিয়ার নয়। এটা 1878 সালে কার্যকর হয় এটা লর্ড লিটন, কিন্তু বাতিল হয় 1882 সালে লর্ড রিপন। কিন্তু এখানে 1878 সাল যেহেতু দিয়েছে আর বাতিল হয়েছিল 1882 সালে, তাহলে এখন কমিশন কোন উত্তরটা দেয়? এখানে দেওয়া আছে 1878 সালে, তখন কিন্তু লর্ড লিটন রাজত্ব করছেন।
আর যদি বাতিল হয় কথা বলা হয় তাহলে সেটা 1882 সালে, তখন লর্ড রিপন। অর্থাৎ কমিশন কি উত্তর দেয় সেটা আমাদেরকে দেখতে হবে। এই প্রশ্নটা আমার কাছে একটু সন্দেহজনক লাগছে। এর পরের প্রশ্ন চলে যাব 41 নম্বর প্রশ্ন, যে কে কোথায় গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন। এটা হবে লালা হরদয়াল, আমেরিকায় এটা 1913 খ্রিস্টাব্দে হয়েছিল। লালা হরদয়াল করেছিলেন 15ই জুলাই। আমরা যদি একটু এই গদর পার্টির ইতিহাস পড়ি তাহলে জানবো আমেরিকার কোথায়, সান ফ্রান্সিসকো শহরে, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা আমরা জানলাম। পরের প্রশ্নে আমরা চলে যাব যে নিম্নলিখিতদের মধ্যে কে নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন। অর্থাৎ এই প্রশ্নটা আরেকটু ভালো করে যদি প্রশ্নটা আসতো যে সম্পদ নির্গমন তত্ত্ব, তাহলে হয়তো অনেকের কাছে ক্লিয়ার হতো। নির্গমন তত্ত্ব বলে কমিশন প্রশ্নটা দিয়েছেন। তো এটা তথ্যটা সামনে এনেছিলেন দাদাভাই নৌরোজি, অপশন এ। তিনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে তার গ্রন্থ, সেই গ্রন্থে তিনি সম্পদ নির্গমন তত্ত্বটা দিয়েছিলেন। এরপর চলে যাব পরের প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সালটি কত। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সালটি হলো 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল। কোথায় হয়েছিল প্রথম? কলকাতা। এই কলকাতাতে প্রথম রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় আমরা কোথায় জানি? মুম্বাইতে। তো এরপর পরের প্রশ্ন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্নই ভালো। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নটা একটু ভালো করে উত্তর দিতে হবে যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু প্রথম ভারতীয়, তাই প্রথম ভারতীয় হিসাবে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এবং ইনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এর পরের প্রশ্ন, ভারতের কোন ব্যক্তি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল? এটা আমরা অনেকেই জানি, বাবু রাজেন্দ্র প্রসাদ। তিনি 26শে জানুয়ারি 1950 সাল, যেদিন থেকে সংবিধান কার্যকর হয়, সেই দিন থেকে তিনি 13ই মে 1962 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ টানা 1950 সাল থেকে 62 সালের জন্য তিনি দুবার ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করেছিলেন? আমাদের 57 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করেছিলেন? এটার একটা ছোট্ট ইতিহাস আছে, আমি বলে দিচ্ছি। আকবর তার শেষ জীবনটা, যে পরবর্তীকালে সিংহাসনে কে বসবে সেটা নিয়ে প্রচন্ড একটা দ্বন্দ্ব ছিল। তো সেখানে আকবরের পছন্দ ছিল খসরু, কিন্তু সেলিম সে পরবর্তীকালে তার রাজার ছেলে হিসাবে সিংহাসনের দাবিদার ছিলেন। এবং তখন আকবরের যিনি সুহৃদয় বন্ধু এবং পরামর্শদাতা আবুল ফজলকে উনি ডেকে পাঠিয়েছিলেন আলাপ আলোচনা করবার জন্য। তখন আবুল ফজলের পছন্দ ছিলেন খসরুকে সিংহাসনে মনোনীত করবার, কিন্তু সে কথা জানতেন সেলিম। তাই সেলিম গুপ্তচর দিয়ে যখন আবুল ফজল আসছে আকবরের সঙ্গে দেখা করতে, পথেতেই আবুল ফজলকে হত্যা করেছিলেন সেলিম। তো তাহলে এই উত্তরটা হবে সেলিম, যে আবুল ফজলকে হত্যা করেছিলেন সেলিম, আকবরের পুত্র। এর পরের প্রশ্ন, দাস বংশের পরপর বংশগুলো দিয়ে দিয়েছে, মাঝে একটা দেয়নি, যে ক্রমানুযায়ী সাজাতে বলেছে পর্যায়ক্রমিক। সেটা হলো যে বিয়ের অপশনটা ইলবারি তুর্কি, খিলজি বংশ, তুঘলক বংশ, লোদি বংশ। মাঝে একটা সৈয়দ ছিল, যেহেতু এটা অপশনে নাই
তাই আমরা বি এর অপশনটাই করব। তুর্কি, ইলবারি তুর্কি, খিলজি তুঘলক এবং লোদি বংশ। পুনা চুক্তি, পরের প্রশ্ন 61 নম্বর। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। এটা স্বাক্ষরিত হয়েছিল, এটা উত্তর। এর ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো এই পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল আমাদের জাতির জনক গান্ধীজি এবং অনুন্নত সম্প্রদায়ের নেতা আম্বেদকরের মধ্যে। এবং অনুন্নত সম্প্রদায়ের আসন সংখ্যা দ্বিগুণ করা এবং অনুন্নত সম্প্রদায়ের জন্য আরও বিভিন্ন বিষয়ে তাদের অধিকার আদায়ের জন্য এই 1932 সালে পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তো এর পরের প্রশ্ন আমাদের যে সিরিজ চলছে 63 নম্বর, চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসক ছিলেন? তো এই উত্তরটা অ্যাকচুয়ালি চাঁদ বিবি ছিলেন আহম্মদনগরের কন্যা, তৃতীয় আদিল শাহের কন্যা। কিন্তু বিবাহের পর তিনি বিজাপুরে বিবাহ হয়েছিলেন। বিজাপুরের উনি সুলতানির হয়েছিলেন, শাসিকা ছিলেন। তো তার স্বামী মারা যাওয়ার পর 4 বছর তিনি বিধবা অবস্থায় বিজাপুরের নেতৃত্ব দিয়েছিলেন। পরে তিনি তার পিতার রাজত্বে ফিরে আসেন 1584 সালে আহম্মদনগরে। তারপর আহম্মদনগরের নেতৃত্ব দিয়েছিলেন। তাই উত্তরটা বিজাপুরি হওয়ার সম্ভাবনা বেশি। তা এখন কমিশন কোন উত্তরটা দেয়, আহম্মদনগর না বিজাপুর, সেটা আমরা একটু দেখে নিতে হবে আমাদের। তো এর পরের প্রশ্নে আমরা চলে যাব যে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে কোথায়? আমরা জানি নর্মদা উপত্যকায় প্রচুর প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। আমরা প্রাচীন মানবদের যদি ইতিহাস খুঁজতে যাই সেখানে আমরা দেখতে পাবো, ক্লাস 6 এর ইতিহাস বইতেও সেটা উল্লেখ আছে। এর পরের প্রশ্ন 73, যে আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশগুলিকে বলহর নামে অভিহিত করতেন? এটার উত্তরটা হবে রাষ্ট্রকূট। অর্থাৎ বলহর শব্দের অর্থ হলো বলশালী। এই বলশালী ছিল তখন যে অপশনগুলি রয়েছে তাদের মধ্যে রাষ্ট্রকূটরা সবচেয়ে বেশি বলশালী ছিল। তাই উত্তরটা হবে সি এর রাষ্ট্রকূট। এরপর চলে যাব আমরা 75 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের চাষবাসের যে প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? এটার উত্তর হবে মেহেরগড়। তো তার কারণ হচ্ছে আজ পর্যন্ত যত প্রাচীন সভ্যতা, ভারতীয় প্রাচীন সভ্যতা আবিষ্কার হয়েছে তার মধ্যে মেহেরগড়টা ছিল অন্যতম। তো এর পরের প্রশ্ন আমরা চলে যাব যে অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল ক্রিড অর্থাৎ একটি মহৎ রাজনৈতিক দলের পয়গম্বর বলেছেন? এটার উত্তর হবে বিপিন চন্দ্র পাল। এরপর ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা সকলেই জানি। ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি চিত্রশিল্পী হিসাবে যথেষ্ট ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে সমাদৃত হয়ে আছেন এবং ভারত মাতার চিত্র অঙ্কন করে তিনি আরো সমাদৃত হয়ে আছেন আমাদের কাছে। তো এর পরের প্রশ্ন যে 85 নম্বর, একটা সারণী দিয়ে দিয়েছে। অর্থাৎ বাঁ দিকে দিয়েছে মৌর্যগণ, বিদেহগণ, লিচ্ছবিগণ, মল্লগণ। ডান দিকে দিয়েছে পিপ্পলিগণ, মিথিলা, বৈশালী, কপিলাবস্তু। মৌর্যগণ তারা পিপ্পলিগণে রাজত্ব করতেন, বিদেহগণ মিথিলা বংশে রাজত্ব করতেন, লিচ্ছবিগণ বৈশালীতে রাজত্ব করতেন। অর্থাৎ এটা এদের রাজধানী। লিচ্ছবিদের রাজধানী ছিল বৈশালী, বিদেহদের মিথিলা, মৌর্যগণের রাজধানী ছিল পিপ্পলিগণ। কিন্তু মল্লগণের রাজধানী ছিল কুশীনগর। এটা অপশনটা দিয়ে আছে কপিলাবস্তু। তাই এই রাইট অ্যান্সারটা হবে 85 বি। অর্থাৎ এইটা মিলছে না, এটা সঠিক জোড় নয়। তো এরপর আমরা চলে যাব 86 নম্বর, যে কোর্দিজি, হরপ্পা, কালীবঙ্গান, মহেঞ্জোদাড়ো এর সঙ্গে ডান দিকে যারা আবিষ্কার করেছেন সেই আবিষ্কারকদের নামগুলো দিয়ে আছে। এই নামগুলো আছে। তো এর কত অপশনটি হবে? এ এর অপশনটি। অর্থাৎ কোর্দিজি এস এফ খান, সি এস ঘুরিয়ে, হরপ্পা করেছিলেন দয়ারাম সাহানি, মহেঞ্জোদাড়ো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, কালীবঙ্গান লুইসি পিও টেসিটোরি। এরপর 89 প্রশ্ন, কবে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931 সালে লর্ড আরউইনের সঙ্গে গান্ধীজি। এটা হয়েছিল 5ই মার্চ 1931 সালে 5ই মার্চ।
এবং এই চুক্তির মাধ্যমে কংগ্রেস, জাতীয় কংগ্রেস বা গান্ধীজি তিনি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন। এর পরের প্রশ্ন আমরা চলে যাব যে কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন। এটার উত্তরটা হবে দারা শুকো। উনি শুধু উপনিষদেরই ফার্সি অনুবাদ করেননি, উনি ভাগবত গীতা এবং যোগ বাশিষ্ঠ এই দুটো গ্রন্থরও ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এরপর কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? এইটা হবে গোপাল কৃষ্ণ গোখলে, এবং গোখলে এইটা স্থাপন করেছিলেন 1905 সালে। এর পরের প্রশ্ন যে 4 জন বিদেশি দূতকে দিয়ে দিয়েছেন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং, ইত সিং, ফাইয়েন, মেগাস্তিনিস। তো এদের ক্রমানুযায়ী সাল অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথম হবে মেগাস্তিনিস, উনি 304 থেকে 299 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। ফাইয়েন ছিলেন 400 থেকে 411 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর হিউয়েন সাং হবে 630 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে ছিলেন, এবং ইত সিং এসেছিলেন 673 খ্রিস্টাব্দে। অনুশীল এরপর পরের প্রশ্ন যে আমরা চলে যাব সতীপ্রথার প্রাচীন লেখটিতে সতীপ্রথার কোথায় উল্লেখ পাওয়া যায়? সেটা আমরা এরান শিলালিপি, এটার আমরা উল্লেখ পাই এরান শিলালিপি। এরান শিলালিপিটা ভানুগুপ্তের। এই ভানুগুপ্তের যে শিলালেখ সেখানেতে আমরা সতীপ্রথার প্রথম উল্লেখ পাই। তো এরপর গৌতম বুদ্ধের বাণী প্রচারকে প্রথম যে বাণী প্রচার সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করার পর প্রথম 5 জন ভিক্ষুকের সামনে তিনি তার ধর্মমত প্রচার করেছিলেন, তাই এই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এর পরের প্রশ্ন অর্থাৎ 119 নম্বর প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? এটা হবে উইনস্টন চার্চিল। উনি গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উল্লেখ করেছিলেন। এবং ভারতে সামরিক কৌশল হিসাবে তুলভুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? এটা উত্তরটা হবে বাবর। উনি শুধু তুলভুমা নয়, রুমি এবং বারুদ, গোলা ইত্যাদিও ব্যবহার করেছিলেন। তো এরপরের প্রশ্ন যে অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয় কোন অধিবেশনে? এটা হবে কংগ্রেসের নাগপুর অধিবেশনে। কংগ্রেসের নাগপুর অধিবেশনে প্রথম অসহযোগ আন্দোলনের কথা ঘোষণা করা হয়। এর পরের প্রশ্ন 130 নম্বর, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন স্বরাজ কেবলমাত্র জনগণের, শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? এটা ঘোষণা করেছিলেন চিত্তরঞ্জন দাস, অর্থাৎ সিআর দাস। অপশন হবে ডি এরটা। তো এর পরের প্রশ্ন 131 নম্বর, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট, মুঘল সম্রাট আকবর। ইনি গুজরাট জয়ের স্বীকৃতি স্বরূপ ফতেপুর স্বীকৃতিতে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। হিন্দ স্বরাজ গ্রন্থটা আমরা সকলেই জানি, হিন্দ স্বরাজ গ্রন্থটার রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। তো রামপ্রসাদ বিসমিলের নাম কোন ঘটনার সঙ্গে জড়িত? এখানে 4টে ঘটনা দেওয়া আছে। এটা উত্তরটা হবে কাকোরি ষড়যন্ত্র মামলা। রামপ্রসাদ বিসমিল কাকোরি ষড়যন্ত্র মামলা। এটা 1925 সালে যে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ সহ প্রমুখ বিপ্লবীরা ওনারা ট্রেন ডাকাতি করতে গিয়েছিল স্বদেশী আন্দোলনের খরচা চালানোর জন্য। ট্রেন ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এবং রামপ্রসাদ বিসমিল্লাহ, আশফাকুল্লাহ এদের ফাঁসি হয়। আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় পেরিয়ার ইভি রামস্বামী নাইকার দ্বারা, অর্থাৎ অপশনটা হবে বি। নিপীড়িত মানুষদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে রক্ষা করবার জন্য। বাংলায় তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং এই তত্ত্বাবধানী সভাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1839 সালে। এটা দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? আমাদের 150 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি কখন ঘোষিত হয়? এটা উত্তর হবে মন্টেগু চেমসফোর্ড 1919 সালে। আমরা চলে যাব পরের প্রশ্ন যে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব, এটা আমরা সকলে জানি বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হবে।
162 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি এটা উত্তর হবে, যে ভারতের ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এর পরের প্রশ্ন আমরা চলে যাব যে নিচের জোড়াগুলির মধ্যে কোনটি ঠিক? জৈনপুর, এটা জৈনপুরে অটল মসজিদ হয়েছিল। মালওয়াতে জাহাজ মহল, আজমরে কুবুত্তল ইসলাম, গৌড়ে বড়সোনা মসজিদ। এই এ বি ডি সবগুলি ঠিক। তো কুবুত্তল ইসলাম এটা কুয়াতব ইন উজলান, এটা দিল্লিতে ছিল, এটা আজমির উত্তর আছে, তো এইটাই সঠিক নয়, অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে। চৌরি চৌরার কোথায় অবস্থিত? চৌরি চৌরা আমরা জানি উত্তরপ্রদেশের গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় অবস্থিত, যেখানে চৌরি চৌরা বিখ্যাত হিংসাত্মক ঘটনা ঘটেছিল। তো এর পরের প্রশ্ন যে বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে কে নেতৃত্ব দিয়েছিলেন? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ বিয়ের উত্তরটা। 177 নম্বর প্রশ্ন যে কার্লাইল সার্কুলার কবে জারিত? কার্লাইল সার্কুলার জারিত হয় 1905 সালে। বাংলা সরকারের সচিব কার্লাইল 1905 সালের 10ই অক্টোবর একটা নির্দেশ দেন যে যারা স্বদেশী আন্দোলনে যুক্ত থাকবে, যে সমস্ত ছাত্ররা, তাদেরকে যেমন তারা স্বদেশী আন্দোলনে যুক্ত না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি কোনো কারণে তারা আরো যুক্ত হয় তাহলে সেই স্কুলের অনুমোদন বাতিল করার কথাও ঘোষণা করা হয়েছিল। এটি ছিল কার্লাইল সার্কুলার। তো ভারতের সংবিধান কত সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর কর্তৃক গৃহীত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। দ্য ফিলোসফি অফ দ্য বোম, এটা লিখেছিলেন, উত্তর হবে গ্রন্থটি রচয়িতা ভগবতী চরণ বোহরা। এই ফিলোসফি অফ বোম এটার অপশনটা হবে এ, অর্থাৎ ভগবতী চরণ বোহরা। তার কারণ এই যে ভগৎ সিং সহ অন্যান্য যারা বোম মেরে, বোম বাস্ট করে ভারতের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করবার চেষ্টা করেছিলেন, তার যে দর্শন, সেই দর্শনকে তিনি লিখেছিলেন ভগবতী চরণ বোহরা, ফিলোসফি অফ দ্য বোম। 189 প্রশ্ন যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি শকদের হত্যা করেছিলেন বা বিতাড়িত করেছিলেন। এরপর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বলেছিলেন যে ভারতবর্ষে দাস প্রথা নেই? এটা বলেছিলেন মেগাস্থিনিস। গ্রিক দূত মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন এবং তার চোখে ভারতবর্ষের দাস প্রথা পরিলক্ষিত হয়নি। হুমায়ুন রহমান রচয়িতাকে? হুমায়ুন রহমান রচয়িতা হলেন হুমায়ুনের বোন গুলবদন বেগম, অর্থাৎ এটার অপশনটা হবে এ। এরপর 198 নম্বর প্রশ্ন কোন চোল রাজা অভিষেকের আগে আলুমলি বর্মা নামে পরিচিত? এটা উত্তর হবে প্রথম রাজরাজ। এটার উত্তর হবে প্রথম রাজরাজ। তো উনি কি নামে পরিচিত ছিলেন? আলুমলি বর্মা নামে। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে? সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি হলেন অপশন এ স্বামী সহজানন্দ সরস্বতী। এটা স্বামী সহজানন্দ সরস্বতী সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি হয়েছিলেন। অর্থাৎ আজকে আমরা যে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় 200টি প্রশ্ন থাকে, তার মধ্যে 50টি প্রশ্ন ইতিহাস থেকে থাকে। এইগুলো আমরা আলোচনা করলাম। এরপর কমিশন কি উত্তর দেয় সেটাই এখন আমাদেরকে দেখা। সকলকে ধন্যবাদ।